শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আপনারা। আহ, আজকেও আমার অনলাইন ক্লাসে আমার চ্যানেল কেমিস্ট্রি ল্যাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আপনারা সবাই অবগত আছেন আমার এই চ্যানেল নিয়মিতভাবে কিছু কেমিস্ট্রি বিষয়ক বিভিন্ন টপিকের উপর কন্টেন্ট দিয়ে থাকি। আজকেও ব্যতিক্রম নয়, আজকেও নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম। সেক্ষেত্রে আপনারা চাইলে আবার এই পুরো ক্লাসটা দেখতে পারেন, তবে অনেক বেশি উপকৃত হবেন এটা আশা করি। পাশাপাশি এটাও বলে রাখি, কেমিস্ট্রির বিষয়টাকে আপনি যদি গঠনমূলক করতে চান বা সুন্দর একটা প্রিপারেশান নিতে চান যেটা আপনার পরবর্তীতে অনেক বেশি কাজ দিবে, সেই লক্ষ্যেই মূলত আমার এই চেষ্টা। আমি চেষ্টা করি বিভিন্ন বেসিককে ইনক্লুড করে যাতে আমার ক্লাসটা অনেক বেশি উপভোগ্য হয় এবং অনেক বেশি আপনাদের কাছে সহজ বলে মনে হয়। এই ধরনের চেষ্টা থেকে মূলত আমি কন্টেন্টগুলো তৈরি করি। তো সুতরাং আপনারা আশা করি আমার সাথে থাকবেন এবং এই পুরো ভিডিওটা আপনি একটু দেখবেন। তবে আজকের আলোচনার শুরুতে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। আজকে মূলত আমি একাদশ শ্রেণীর কেমিস্ট্রির প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা নতুন যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখা যাক আজকে ক্লাসে কি রয়েছে। আজকের আলোচনার শুরুতে আমি প্রথমে পাঠ পরিচিতিটা একটু দিয়ে দিই, অর্থাৎ আমি কি বিষয়ের উপর আজকে কথা বলবো বা আজকে কি বিষয়ের উপর আলোচনা করব। আবার আজকের আলোচনা মূলত রসায়ন প্রথম পত্র নিয়ে। রসায়ন প্রথম পত্রে আমাদের 5টা অধ্যায় থাকে, তার মধ্যে আজকে প্রথম অধ্যায় এবং বলতে গেলে প্রথম ক্লাস বলতে পারেন। প্রথম অধ্যায় হলো আমাদের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেফ ইউজ অফ ল্যাবরেটরি। এবং এই ল্যাবরেটরির প্রথম যেই ক্লাস, এখানে বেসিক বিষয় অর্থাৎ ল্যাবরেটরির প্রাথমিক ধারণা এবং ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। তবে শিক্ষার্থীরা একটু বলে রাখি, আমরা ল্যাবরেটরিতে যে সকল কাজ করে থাকি এবং যে সকল কাজ আমাদের করতে হয়, ওই ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, আসলে কি কি জানা থাকলে আমার ল্যাবরেটরিতে কাজ করা অনেক বেশি সুবিধা হয়। এছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো আপনার জানলে ল্যাবরেটরিতে কাজ করতে আপনি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, পাশাপাশি আপনার অনেক বেশি উপভোগ্য বলে মনে হবে। তো এই জন্য আজকের ক্লাসটাকে আমি সাজিয়েছি মূলত ল্যাবরেটরির কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলার জন্য, পাশাপাশি তার কিছু ব্যবহার বিধি অর্থাৎ আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব। তো যাই হোক, আমরা আজকে ক্লাসটা শুরু করব শিক্ষার্থীরা। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। আজকের ক্লাসের শুরুতে আমরা জানব ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার এর প্রাথমিক ধারণা, অর্থাৎ যেগুলো আমার অবশ্য জানা লাগে, কারণ জানলে আবার অনেক সুবিধা হয়, তা আপনার বুঝতে অনেক বেশি সাহায্য করবে। তো আমি একটু বলি, রসায়ন বিজ্ঞানটা আসলে একটা সম্পূর্ণ পরীক্ষা নির্ভর বিজ্ঞান। আমরা জানি পরীক্ষার সাহায্যে বিজ্ঞানের চর্চাই হলো আধুনিক বিজ্ঞানের রীতি। সকল আবিষ্কারের মূলে রয়েছে গঠনমূলক বৈজ্ঞানিক চিন্তা ও উন্নত মানের গবেষণা। রসায়ন ল্যাবরেটরিতে হাতে কলমে কাজের মাধ্যমেই রসায়নের তাত্ত্বিক জ্ঞান পূর্ণতা লাভ করে। অর্থাৎ আপনি যতই বেশি থিওরি শিখেন না কেন, কিন্তু মূলত এই বিজ্ঞানটাকে বা রসায়নটাকে যদি আপনি পূর্ণতা দিতে চান, তাহলে অবশ্যই আপনার ল্যাবরেটরিতে কাজ করতে হবে। এখন এই ল্যাবরেটরিতে কাজ করতে গেলে আমাদের কি কি করণীয় এবং আমরা কেনই বা কাজ করবো, এই জন্য আমি কয়েকটা প্রশ্ন লিখছি, আপনারা একটু দেখতে পারেন। আমি লিখলাম আসলে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় কী ঘটে, কোনো রাসায়নিক বিক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, বা রাসায়নিক বিক্রিয়া কীভাবে বর্ণ পরিবর্তন ঘটে, কিংবা রাসায়নিক বিক্রিয়া কীভাবে অদক্ষেপ সৃষ্টি হয়। এই ধরনের নানা প্রশ্নের উত্তর যেমন আমরা প্রত্যক্ষ করি, তেমনি ব্যবহারিক কাজের যন্ত্রপাতি বা যন্ত্রপাতির ব্যবহার, কাজের দ্বারা সতর্কতা ইত্যাদি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য ল্যাবরেটরি গুরুত্ব অপরিসীম। তো এই সকল বিষয় নিয়ে আসলে আমরা ল্যাবরেটরিতে কাজ করে থাকি। তো যাই হোক শিক্ষার্থীরা, আমরা একটু প্রাথমিক কথাবার্তা বললাম, এরপরে আমরা আসলে আজকের যে আলোচনা, মূল আলোচনা চলে যাব। এখন আমরা জানব ল্যাবরেটরির ব্যবহার বিধি। পরীক্ষাগারের নিরাপদ ও সুন্দর পরিবেশ সৃষ্টি অক্ষুণ্ণ রাখতে হলে কতিপয় গোল্ডেন রুলস পালন
অত্যাবশ্যক। সেগুলো হলো নিয়মানুবর্তিতা, অধ্যবসায়, পরিশ্রম, সুবিবেচনা ও পরিচ্ছন্নতা। সেক্ষেত্রে আপনারা যখন ল্যাবরেটরিতে কাজ করবেন তখন আপনাকে এই নিয়মগুলো একটু মানতে হবে, যেগুলো আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। এক, ল্যাবরেটরিতে আসার আগে বই পড়ে স্বচ্ছ ধারণা নিয়ে আসতে হবে। দুই, নিজের ও সহপাঠীর সুরক্ষার ব্যাপারে সতর্ক থাকতে হবে। তিন, ল্যাবরেটরিতে জোরে জোরে কথা বলা যাবে না, মোবাইল ব্যবহার করা কিংবা গল্প করা ইত্যাদি পরিহার করতে হবে। আর এরপর হলো আপনি যেই ডেস্কে কাজ করবেন সেই ডেস্কটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর বিপজ্জনক বস্তু যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড, টিএনটি, তীব্র ক্ষার, দাহ্য বস্তু যেমন বেনজিন, পেট্রোল, স্পিড কিংবা বিষাক্ত গ্যাস ইত্যাদি নিয়ে কাজ করার সময় অবশ্যই শিক্ষকের পরামর্শ নেওয়াটা জরুরি। এরপরে অযথা বুনসেন বার্নার জ্বালিয়ে রাখবেন না। পরীক্ষণ পদ্ধতি সতর্কতার সাথে অনুসরণ করতে হবে। ল্যাব ত্যাগের পূর্বে অবশ্যই গ্লাস সামগ্রী পরিষ্কার করা আবশ্যক। আর আপনি যখন ডিজিটাল ব্যালেন্স কিংবা পলবুঙ্গে ব্যালেন্স ব্যবহার করবেন সেটা অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। সর্বশেষ যেটা আমাদের মানতে হবে, কাজে একাগ্রতা থাকতে হবে, কর্তব্যনিষ্ঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি। এবার আসি ল্যাবরেটরিতে আমরা কয়েকটা উপকরণ সম্পর্কে জানব। আমরা ল্যাবরেটরিতে সচরাচর যে উপকরণগুলো ব্যবহার করি, প্রথম উপকরণটা হয় অ্যাপ্রন। ল্যাবরেটরিতে কাজ করার সময় রাসায়নিক দ্রব্যাদি আমাদের শরীরে কিংবা ত্বকের ক্ষতির সম্ভাবনা থেকে রক্ষার জন্য মূলত আমরা অ্যাপ্রনটা পরিধান করি। দ্বিতীয়ত রয়েছে নিরাপদ গ্লাস বা গগলস। রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বা উদ্বায়ী পদার্থ কিংবা উত্তপ্ত তরল পদার্থের বাম্পিং থেকে রক্ষার জন্য নিরাপদ গ্লাস বা গগলস ব্যবহার করা হয়। 3 নম্বরে থাকে মাস্ক। পরীক্ষাগারে কোনো কোনো পরীক্ষায় মারাত্মক, বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়। এই ধরনের গ্যাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য মাস্ক ব্যবহার করা হয়। এরপরে 4 নম্বর যে উপকরণটা আমরা ব্যবহার করি সেটা হলো হ্যান্ড গ্লাভস। ল্যাবরেটরিতে ব্যবহৃত বিভিন্ন ক্ষয়কারক কিংবা বিষাক্ত রাসায়নিক দ্রব্য থাকে যেগুলো আমরা ব্যবহার করার সময় যাতে নিজেরা সুরক্ষিত থাকি এই জন্য মূলত হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করি। তো আমরা ল্যাবরেটরিতে যে উপকরণগুলো ব্যবহার করি তার মধ্যে এগুলো হলো প্রাথমিক উপকরণ, অর্থাৎ যেগুলো ব্যবহার করলে আপনি অনেক বেশি সুরক্ষিত থাকবেন। তো তার মধ্যে 4টা উপকরণ আমাদের একটু মনে রাখতে হবে। এক হলো অ্যাপ্রন, 2 নিরাপদ গ্লাস বা গগলস, 3 মাস্ক, 4 হ্যান্ড গ্লাভস। এই 4টা উপকরণ আমরা ইউজ করে ল্যাবরেটরিতে সুন্দরভাবে কাজ করতে পারবো, আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হব না। একটু আগে আমরা ল্যাবরেটরির যে উপকরণ নিয়ে কথা বললাম তার ভিত্তিতে কিছু অনুধাবনমূলক প্রশ্ন পরীক্ষায় থাকে। তো আমি চেষ্টা করছি এই প্রশ্নগুলো আপনাদের একটু বুঝিয়ে দিতে। তো প্রথম আমি যে প্রশ্নটা লিখলাম এখানে, ল্যাবরেটরিতে নিরাপদ চশমা ব্যবহার করা হয় কেন? তো একটু বলি, ল্যাবরেটরিতে চোখকে রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 2 ধরনের চশমা ব্যবহার করা হয়। যেমন 1 নিরাপদ চশমা, 2 রাসায়নিক স্প্ল্যাশ গগলস। নিরাপদ চশমা পরীক্ষাগারে কাজের সময় উৎপন্ন বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ধোঁয়া বা বিষাক্ত গ্যাস থেকে চোখকে রক্ষা করে। বিশেষ করে রিয়েজেন্ট বোতল থেকে অ্যামোনিয়া দ্রবণ বের করার সময় অ্যামোনিয়া কিংবা বিভিন্ন গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং বিভিন্ন অ্যাসিড বাষ্প যেগুলো আমাদের চোখের লেন্সের মধ্যে ঢুকে চোখের ক্ষতি করতে পারে। তা এছাড়া আরও কিছু ক্ষয়কারক রাসায়নিক দ্রব্য আমাদের চোখের ক্ষতি করে। তো এই জন্য মূলত আমরা চোখকে সুরক্ষিত রাখার জন্য ল্যাবরেটরিতে নিরাপদ চশমাটা ব্যবহার করি। তবে সেক্ষেত্রে আপনাদের জ্ঞাতার্থে আমি এখানে একটা কথা অ্যাড করি, আমরা যে গগলস বা নিরাপদ চশমাটা ব্যবহার করি সেটা কিন্তু অন্যান্য চশমা যেগুলো বাজারে পাওয়া যায় তাতে কিন্তু একটু ভিন্ন আছে। এটা আপনি যদি একটু ফিজিক্যালি দেখার চেষ্টা করেন তখন দেখবেন এটা সম্পূর্ণ একটু আলাদা। এবং এই গগলসটা আসলে ব্যবহার করাটা খুব জরুরি। এটা ব্যবহার করলে আমরা নিজেরা সুরক্ষিত থাকব এবং অন্যকেও সুরক্ষিত থাকবে, কারণ আমরা এটা অনেক বেশি ব্যবহার করি। আমি আরেকটা অনুধাবন প্রশ্ন আলোচনা করব, সেটা হলো ল্যাবরেটরিতে আমরা মাস্ক কেন ব্যবহার করি। আসলে ল্যাবরেটরিতে গবেষকের মুখ এবং নাককে রাসায়নিক পদার্থের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য মাস্ক ব্যবহার করা হয়।
মাস্ক পরীক্ষাগারে কাজের সময় উৎপন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থ থেকে কিংবা রাসায়নিক বিক্রিয়া উৎপন্ন মারাত্মক বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত গ্যাস থেকে নিজেকে রক্ষা করে। বিশেষ করে যেসব গ্যাস উৎপন্ন হয় এদের মধ্যে রয়েছে H2S, অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। এইসব নির্গত গ্যাস প্রভাবে আসলে আমাদের অনেক প্রবলেম দেখা যায়, যেমন চোখে পানি আসা, মাথা ব্যথা করা, বমি আসা, শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে। তাই এইসব ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য মূলত মাস্কটা ব্যবহার করা জরুরি। মাস্ক ব্যবহারের ফলে আসলে ক্ষতির মাত্রাটা অনেকটা কমে আসে। ল্যাবরেটরিতে কাপড়ের তৈরি মাস্ক ব্যবহার করা যেতে পারে, তবে ল্যাবের মাস্কে সাধারণত চারকোল ও জিওলাইট দুইটা উপাদান আপনারা একটু মনে রাখবেন, চারকোল ও জিওলাইট ব্যবহার করা হয়, কারণ এই ধরনের মাছগুলো মূলত সূক্ষ্ম ধূলিকণা ও গ্যাসীয় উপাদান আমাদের শরীরে প্রবেশ করতে দেয় না। তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝতে পারছেন আসলে আমরা মাস্কটা ব্যবহার করা কেন জরুরি। এছাড়া আরও বিভিন্ন ধরনের মাস্ক বাজারে রয়েছে, সেগুলো আমরা পরে দেখে নেব। এখন আমি সর্বশেষ আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটা হলো, ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস কেন ব্যবহার করা হয়। ল্যাবরেটরিতে আমরা আসলে বিভিন্ন ক্ষতিকর ও ক্ষয়কারক রাসায়নিক পদার্থ নিয়ে কাজ করি, আপনারা সবাই জানেন। যেমন সেটা তীব্র অ্যাসিড ও ক্ষারের দ্রবণ হতে পারে, কিংবা তীব্র কিংবা সক্রিয় ধাতু নিয়ে কাজ করতে পারি। এছাড়া কিছু বিষাক্ত বা পদার্থ যেমন আর্সেনিক, সিলভার, লেড, মার্কারি ইত্যাদি পদার্থ নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়। তো আমরা যখন অনেক সময় সাবধান থাকি না, তো এই জন্য আমাদের বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো আমাদের ত্বকে কিন্তু লেগে যেতে পারে। তো এছাড়া কিন্তু আরও বিষাক্ত যেমন সায়ানাইড লবণ নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো এই সায়ানাইড লবণ নিয়ে কাজ করার সময় কোনো কারণে যদি সেটা শরীরের রক্তের কাছাকাছি চলে আসে, তখন কিন্তু সে সায়ানোহিমোগ্লোবিন নামক একটা জটিল যৌগ সৃষ্টি করে, যেটা আমাদের রক্তে অক্সিজেন পরিবহনে বাধা দেয়। তাই এগুলো নিয়ে কাজ করার সময় আমাদের হ্যান্ড গ্লাভসটা ব্যবহার করা খুবই জরুরি। তবে বাজারে তোমার বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস আছে, যেমন জিটেক্স, লাটেক্স, ভিনাইল, নাইট্রাইল রাবারের তৈরি বিভিন্ন গ্লাভস আমরা পাই। তবে এখানে পরিবেশ বান্ধব হলো নাইট্রাইল গ্লাভসটা, অর্থাৎ যেটা পচনশীল, এটা ব্যবহার করা অনেক বেশি উত্তম। তো আমরা চেষ্টা করব আমরা আসলে ল্যাবরেটরিতে হ্যান্ড গ্লাভস ব্যবহারের সময় নাইট্রাইল গ্লাভসটা ব্যবহার করতে। অন্যান্য গ্লাভসগুলো কিন্তু পরিবেশ বান্ধব নয়। এছাড়াও বিভিন্ন প্রবলেম দেখা যায়, অ্যালার্জি প্রবলেম, আরও অনেকগুলো প্রবলেম থাকে, এজন্য মূলত আমরা নাইট্রাইল গ্লাভসটা ব্যবহার করি। ক্ষেত্রে আমরা এবার আলোচনা করব ল্যাবরেটরিতে আমরা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করি তার নিরাপদ কৌশল। পরীক্ষাগারে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার জন্য ব্যবহৃত যন্ত্রপাতির বেশিরভাগই কিন্তু কাচের তৈরি হয়। তো এদের সুষ্ঠু ও নিরাপদ ব্যবহার সম্পর্কে আমাদের পূর্ণ ধারণা থাকা অত্যাবশ্যক। কতিপয় বা কিছু কাজ সামগ্রীর ব্যবহার নিরাপদ কৌশল সম্পর্কে আমরা জানব। যেমন আমি এখানে লিখলাম প্রথমে বিকার। তো ল্যাবরেটরিতে আয়তন ভিত্তিক বিশ্লেষণের জন্য সবচেয়ে কিন্তু বেশি ব্যবহৃত এটি। তবে সেটা 25 ml, 50 ml, 100 ml কিংবা 250 ml, 500 ml, 1 লিটার বা তার চেয়ে বেশিও আয়তনের হয়ে থাকে, যেটা আপনার পাশের চিত্রে দেখতে পাচ্ছেন। এরপরে যেটা আমরা ব্যবহার করি সেটা হলো রিয়েজেন্ট বোতল, বিকারক বোতল, অর্থাৎ আমরা বিভিন্ন রাসায়নিক পদার্থ যেটাতে সংরক্ষণ করি, যেই বিকারক বা বোতলে। এখন এই রিয়েজেন্ট বোতল দিয়ে আপনি কাজ করার সময় একটু খেয়াল করবেন বোতলের গায়ে বিকারকের নাম লেখা আছে কিনা, বা সংগ্রহের তারিখ লেখা আছে কিনা, কিংবা হ্যাজার্ড সিম্বল লেখা আছে কিনা। এগুলো থাকাটা খুব জরুরি, কারণ এগুলো না থাকলে ওই বিকারক আপনার যে কোনো মুহূর্তে এক্সপোর্ট করতে পারে বা বিভিন্ন প্রবলেম করতে পারে। 3 নম্বর যেটা আসলাম সেটা হলো টেস্ট টিউব। এটা আপনারা সবাই চেনেন, কাচের তৈরি ছোটো যন্ত্র, যা 5 ml, 10 ml, 25 ml কিংবা 50 ml ইত্যাদি আয়তনে হয়ে থাকে। তবে টেস্ট টিউবকে পাতিত পানি দিয়ে ভালো করে ধুয়ে কিন্তু পরিষ্কার করতে হয়। তো এই তিনটা বিকারক বা তিনটা আমরা কাজ সামগ্রী সম্পর্কে জানলাম। এরপর আরও কিছু রয়েছে, সেটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখন আমাদের একটু জানা দরকার আছে আরও কিছু কাজ সামগ্রী আমরা যেগুলো ব্যবহার করি তার নিরাপদ কৌশল। তো এখানে প্রথমে আসি থার্মোমিটার। আসলে আমরা সবাই জানি ল্যাবরেটরিতে তাপ পরিমাপের জন্য আমরা থার্মোমিটারের প্রয়োজন হয়। তাই এটি ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকা উচিত। যেমন থার্মোমিটারে আমরা জানি একটা বাল্ব রয়েছে। এখন এই বাল্বের ভেতর যে পারদ থাকে এবং বা এই প্রান্তটা আমাদের একটু সেফে রাখা দরকার।
এখন এই প্রান্তের বিপরীত প্রান্তে দেখবেন আপনার একটা হুকের মতো রয়েছে, যেখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আপনি একটা সুতা দিয়ে এটাকে আটকে রাখবেন অবশ্যই স্ট্যান্ডের সাথে। কেননা কারণ এটা যদি আপনি স্বাভাবিকভাবে ডেস্কে রাখেন, এটা যে কোনো মুহূর্তে কিন্তু ভেঙে দিতে পারে। দ্বিতীয়ত আসে মেজারিং সিলিন্ডার। এটা কিন্তু খুব জরুরি একটা আমাদের ল্যাবরেটরির উপকরণ। কেননা কারণ এটার সাহায্যে আমরা তরল পদার্থ পরিমাপ করে থাকি। আমরা এটা এখানে চিত্রে দেখতে পাচ্ছি, এটার এক মুখ কিন্তু বন্ধ থাকে আর একটা মুখ কিন্তু খোলা থাকে, এবং সিলিন্ডারের গায়ে দাগ কাটা থাকে, যেটা দিয়ে আমরা আয়তন নির্দেশ করি। এটি সাধারণত 2 ml, 5 ml, 10 ml, 20 ml, 50 ml আরও বিভিন্ন আয়তনের হয়ে থাকে। তারপরে আমাদের আছে আয়তন ভিত্তিক ফ্লাক্স। আসলে এই ফ্লাক্সটা আমরা প্রমাণ দ্রবণ তৈরির ক্ষেত্রে ব্যবহার করি। তো আয়তনিক বিশ্লেষণ বলা যায়। এটি একটু লম্বা সরু গলাযুক্ত কাচের পাত্র, যার নিচের অংশ চ্যাপ্টা আকৃতি, আপনারা একটু দেখতে পাচ্ছেন, এবং এটার গায়ে কিন্তু দাগ কাটা থাকে, এবং এটি সাধারণত 50 ml, 10 ml, 250 ml, 500 ml হয়ে থাকে। কাচের আরও কিছু জিনিস আমরা ব্যবহার করি, যেমন কনিক্যাল ফ্লাস্ক। তো ল্যাবরেটরি টাইট্রেশনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এটি। তবে এর নিচের অংশটা একটু মোটা চ্যাপ্টা হয় এবং উপরের দিকে অপেক্ষাকৃত একটু সরু হয়। এটি সাধারণত 25 ml, 50 ml, 100 ml, 250 ml আয়তনের হয়ে থাকে। তো আপনারা এখানে পাশের চিত্রটা একটু যদি দেখেন তাহলে বুঝতে পারছেন, আমি প্রথম যে চিত্রটা সেটা আসলে কনিক্যাল ফ্লাস্কের চিত্র। এরপরে রয়েছে বুয়েট। তো আমরা এগুলা সম্পর্কে আগে পরিচিত ছিলাম না, এখন একটু চিত্রটা দেখে নিব। তা বুলেটের একটি দাগ কাটা সুষম ছিদ্র বিশিষ্ট কাঁচনল, যার এক প্রান্তে হলো সরু চিকন নল থাকে, এবং দেখতে পাবে এখানে একটা সরু প্রান্তের উপরে একটা স্ট্রোক থাকে। আর আমরা সচরাচর যে বুলেটগুলো ব্যবহার করি তার আয়তন 50 ml হয়ে থাকে, এবং প্রত্যেকটা ml 10টা করে ভাগ থাকে। তারপর আমাদের রয়েছে পিপেট। পিপেট হলো আসলে দুই মুখ খোলা সুষম ছিদ্র বিশিষ্ট একটি কাস্তন, যার এক প্রান্তে সরু চিকন আর অপর প্রান্ত অপেক্ষাকৃত একটু মোটা হয়, এবং মাঝখানে একটা মোটা নলের নিয়ে দেখতে অংশ থাকে, যেটাকে আমরা বাল্ব বলে থাকি। তবে এগুলো সাধারণত 5 ml, 10 ml বা 20 ml আয়তনের হয়ে থাকে। তো এই যে তিনটা আমি সরঞ্জাম বললাম, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এই তিনটা সরঞ্জাম টাইট্রেশনে অবশ্যই ব্যবহার করা হয়, এবং এটা সম্পর্কে একটু নিখুঁত ধারণা থাকাটা দরকার। তো এই জন্য আপনারা যদি একটু চিত্রগুলো ভালো করে খেয়াল করেন, আমার মনে হয় চিত্র দেখলেও আপনাদের মনে থাকবে। সেক্ষেত্রে আমরা এতক্ষণ যে সকল কাজ সামগ্রী আমরা কথা বললাম, এগুলো কিভাবে পরিষ্কার করতে হয় বা দ্রৌতকরণ কি, সেই সম্পর্কে আমাদের একটু জানা দরকার। এই জন্য আমি এখানে একটু লিখলাম। আসলে মূলত আমরা কাজ সামগ্রী দ্রৌতকরণের জন্য অনেকগুলো সলিউশন ব্যবহার করি, তার মধ্যে আমি এখানে 3টা সলিউশন লিখলাম। প্রথম সলিউশন হলো সোডিয়াম কার্বনেট দ্রবণ। ল্যাবরেটরিতে সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণে যদি আপনি কাজ সামগ্রী ডুবিয়ে রাখেন, তাহলে অনায়াসে এটা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয়ত ডিটারজেন্ট ডেকন 90। এটা আসলে মূলত যে সকল কাজ সামগ্রীর মধ্যে ভারী ময়লা লেগে থাকে, যেমন সেটা গ্রিস হতে পারে কিংবা আলকাতা হতে পারে, তখন এটা ব্যবহার করা হয় ডেকন 90টা। এটাও মূলত ভারী ময়লাটা পরিষ্কার করে নেয়। এছাড়া এটার একটা সুবিধা রয়েছে, এটা মূলত পরিবেশ বান্ধব। তারপর আমাদের যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হলো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। পরীক্ষাগারে প্রায় সকল ধরনের কাজ সামগ্রী পরিষ্কার করার জন্য এটা একটা সর্বোত্তম পরিষ্কারক হিসাবে ব্যবহৃত, কেননা এটা একটা তীব্র জারক, যা কাচের সূক্ষ্ম কণা কিংবা অণুজীবকে মুক্ত করে। ক্রোমিক অ্যাসিড হলো আসলে সোডিয়াম বা পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ। তো সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, আমরা ল্যাবরেটরিতে ক্লিনিং মিক্সচার বা পরিষ্কারের মিশ্রণ বলে একটা প্রশ্ন থাকে। তো সেটার জন্য আপনি লিখবেন আসলে আমরা কাজ সামগ্রী পরিষ্কার করার জন্য যে সকল দ্রবণ ব্যবহার করি, এইগুলো হলো আসলে ক্লিনিং মিক্সচার। তো এই ক্ষেত্রে ক্রোমিক অ্যাসিড সবচেয়ে ব্যবহৃত হয়, এটা আমরা একটু মনে রাখবো। সেক্ষেত্রে আমি আজকের ক্লাসের শেষের দিকে চলে আসলাম। আশা করি আপনাদের মোটামুটি অনেক ভালো লাগলো। তো আপনারাও চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার, কারণ আমরা ল্যাবরেটরির প্রাথমিক ধারণার জন্য বা আমাদের যদি বেসিকটা একটু ক্লিয়ার করতে হয়, তাহলে আমার এই শুরু থেকে শেষ পর্যন্ত এই বিভিন্ন বিষয়গুলো একটু জানা দরকার। তো সবাই একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার। পাশাপাশি একটু বলে রাখি, আসলে আপনি যদি কেমিস্ট্রির একটু সম্পূর্ণ ধারণা নিয়ে
এবং একটা ভালো প্রিপারেশনের মাধ্যমে আসতে চান, তাহলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। তো শুধু পরিশ্রমটা হচ্ছে কি, সেটা আপনি ভিডিও দেখে দেখে পাশাপাশি হাতে একটু লিখে অভ্যাস করলেন, দেখবেন আপনার সুন্দর একটা প্রিপারেশন হয়ে যাবে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে যেহেতু শেষ করলাম। তো সেক্ষেত্রে আপনারা একটু জানান যে আসলে আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগে, তাহলে আমারও একটু সুবিধা হয় আসলে কোন ধরনের কন্টেন্ট নিয়ে আসলে সবার জন্য ভালো হবে। তো যাই হোক, আমি শেষ করব। সেক্ষেত্রে আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। ও সর্বশেষ একটা কথা বলি, সেটা হলো কি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ। আর যারা এখনও করেন নাই, আপনারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো পরের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে কেমিস্ট্রি ল্যাবের পক্ষ থেকে থ্যাংক ইউ।